মুভির শুরুতে এক মহিলাকে দেখানো হয় যার নাম দেহং। সে চায়নার এক কেন্দ্রীয় কারাগারে জেলার। নতুন কয়েদিদের নীতি নৈতিকতা শেখানোই হচ্ছে তার দায়িত্ব। নতুন কয়েকজন কয়েদিকে সাজা ভোগ করতে জেলে পাঠানো হয়েছে। দেহং তাদেরকে সেল ভাগ করে দিচ্ছিল। প্রথমেই মহিলাকে দাঁড় করায়। সে বাচ্চাদের পাচার করত, তাই দেহং তাকে বকাঝকা করে। এরপর সে মাও নাম ধরে ডাকতে থাকে, তবে দেখা যায় মাও চুপ করে বসে আছে। আসলে সে কানে শুনতে পায় না। তখন ইউসাং নামের এই মহিলা উঠে দাঁড়ায়। সে বলে, আমার মেয়েও কানে শুনতে পায় না, তাই আমি সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি। সে মাওকে হাতের ইশারার মাধ্যমে বোঝায় অফিসার তাদের দুজনকে সেল নম্বর 9-এ থাকার জন্য বলছে। এরপর তারা জিনিসপত্র নিয়ে 9 নম্বর সেলে চলে আসে। তাদের সাথে ছিল সেই শিশু পাচারকারী মহিলাও। তাছাড়া এই সেলে আগে থেকেই আরও কয়েকজন কয়েদি ছিল। তাদের মধ্যে হুপিং নামের এই মহিলাটা হচ্ছে সেলের ক্যাপ্টেন। সে খুব রাগী ভাব নিয়ে ইউসাংদের বলে, এখানে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। কিন্তু মাও তাকে ইডিয়েট বলে গালি দেয়, যদিও ইউসাং সেটা ট্রান্সলেট করে না। হুপিং তাদেরকে এই সেলটা পরিষ্কার করতে বলে। এতে সেই শিশু পাচারকারী মহিলাটার রেগে ইউসাংকে ধাক্কা দেয়। এই নিয়ে দুজনের মধ্যে মারপিট শুরু হয়। ইউসাংকে সাহায্য করার জন্য মাও ঝাঁপিয়ে পড়ে। দুজন মিলে সেই মহিলাকে অনেক মারধর করে। পরিস্থিতি সামাল দিতে চলে আসে দেহং। সে ওই মহিলাকে বকাঝকা করে অন্য সেলে পাঠিয়ে দেয়। এরপর দেহং ইউসাংকে আর শাসন করে, বলে প্রথম দিন জেলে এসে মারপিট করা মোটেও উচিত হয়নি। তারপর সে ইউসাংয়ের কাছে জানতে চায় সেই কেন জেল খাটছে। ইউসাং বলে তার স্বামী একটা বাজে লোক, সারাদিন শুধু মদ খেয়ে পড়ে থাকে। এইদিকে তার মেয়ের কানের অপারেশন করতে প্রয়োজন প্রায় 20 লাখ টাকা। সেই টাকা জোগাড় করতেই অবৈধ কাজের সাথে জড়িয়ে পড়েছিল। প্রথম দিকে খুব খারাপ লাগত, কিন্তু যখন পারিশ্রমিক দেওয়া হতো তখন সব ভুলে যেত। এরপর দেহং তাকে বলে, মাওকে জিজ্ঞেস করো সে কেন জেলে এসেছে, তার বয়স তো মাত্র 19 বছর। মাও জানায় সে একজন অনাথ মেয়ে। ছোটবেলা থেকেই এক বৃদ্ধ লোক তাকে বড় করেছে। তার মতো আরও অনেক অনাথ সেই বৃদ্ধ লোকের আন্ডারে কাজ করে। তারা প্রত্যেকেই চুরি ডাকাতির সাথে জড়িত। সবাই মাওকে নিচু চোখে দেখলেও হুয়াং নামের এই ছেলেটা তাকে আগলে রাখত। একদিন মাও একটা ব্যস্ত সড়কে মাতাল হওয়ার অভিনয় করতে থাকে এবং কৌশলে মানুষজনের পকেট থেকে টাকা চুরি করতে থাকে। কিন্তু সে জানত না দুজন পুলিশ অফিসার তার উপর নজর রাখছে। মাও তাদের দেখে দ্রুত সেখান থেকে সরে যায় এবং কাপড় চেঞ্জ করে ফেলে। কিন্তু এতেও লাভ হয় না। অফিসাররা তাকে আটক করে গাড়িতে বসায়। তখন মাও শেষমেশ একটা চেষ্টা করে। চুলের পিন দিয়ে হ্যান্ডকাফ খুলে দৌড় দেয়, তবে এই চেষ্টাও ব্যর্থ হয়ে যায়। তাকে দ্বিতীয়বার ধরে অনেক মারধর করা হয়। তারপর তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুজনের করুণ জীবনের গল্প শুনে দেহং বুঝতে পারে তারা আসলে পরিস্থিতির শিকার, তাই দুজনকে সে একটু বেশি স্নেহ করত। জেলের ভিতরেই একটা ছোট্ট গার্মেন্টস আছে। সেখানে কাজ করে কিছু টাকা উপার্জন করতে পারত। মাস শেষে সেই টাকা জমা হয়ে যেত তাদের অ্যাকাউন্টে। চাইলে এই টাকা দিয়ে পছন্দের খাবারও খেতে পারবে। মাও জানায় সে ইউসাংকে তার ভাগের টাকা থেকে নুডলস খাওয়াবে। এতে ইউসাং খুব খুশি হয়। এরপর একদিন দেহং তাদের নিয়ে সানফ্লাওয়ার নামের একটা টিম গঠন করে। সামনের মাসেই তাদের জেলখানায় বর্ষপূর্তি অনুষ্ঠান হবে। সেখানে নৃত্য পরিবেশন করতে ইউসাংদের বেছে নেওয়া হয়েছে। একজন নৃত্যশিল্পীকে আনা হয় তাদের নাচ শেখানোর জন্য। তখন হুপিংরা বলে মাও গান শুনতে না পাওয়ার কারণে ভালোভাবে পারফর্ম করতে পারবে না। কিন্তু তাদের ভুল প্রমাণ করে ইউসাং। সে ইশারার মাধ্যমেই মাওকে নাচ শিখিয়ে দেয়। তাদের দুজনের এই পারফর্ম দেখে মুগ্ধ হয়ে টিচার তাদের সামনের সারিতে আসতে বলে। এরপর থেকে তারা প্রতিদিন প্র্যাকটিস করতে থাকে। একদিন ইউসাং প্র্যাকটিসের সময় মাথা ঘুরে পড়ে যায়। সে বলে তার নাকি সুগার লো হয়ে যায়, তাই একটা ক্যান্ডি এনে দিতে বলে। রাতের বেলা মাও তার অতীতের কিছু স্মৃতি মনে করে খুব কষ্ট পাচ্ছিল। এমন সময় ইউসাং সেই ক্যান্ডিটা তাকে দেয়। আসলে সে মাথা ঘুরানোর নাটক করেছিল, তার জন্যই ক্যান্ডিটা আনিয়েছে, কারণ মাও তাকে বলেছিল ক্যান্ডি খেতে ইচ্ছে করছে। ক্যান্ডিটা পেয়ে সে খুব খুশি হয়। কিছুদিন পরেই সেই অনুষ্ঠানের দিনটা চলে আসে। প্রথমে দুজন কয়েদি ক্লাসিক্যাল মিউজিক পরিবেশন করতে স্টেজে ওঠে। এইদিকে ইউসাং দেখতে পায় একজন দর্শক তার বাচ্চাকে নিয়ে এসেছে। বাচ্চাটাকে দেখে তার নিজের মেয়ের কথা মনে পড়ে যায়। এরপর সে ওয়াশরুমে গিয়ে কান্না করতে থাকে। তখন মাও তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এমন সময় হুপিং এসে তার সাথে বাজে ব্যবহার করে। এতে রাগান্বিত হয়ে মাও তার গলা চেপে ধরে। তাদের ঝগড়া থামাতে ছুটে আসে দেহং। অনুষ্ঠান শেষ হলে তাদের 3 জনকে শাস্তি হিসেবে ভিন্ন ভিন্ন সেলে রাখা হয়, আর সেই সেলগুলো ছিল খুব ছোট। এই সময় দেহং চলে যায় একটা বস্তি এলাকায়। লোকাল পুলিশের সাহায্যে খুঁজে বের করে ইউসাংয়ের নেশাগ্রস্ত স্বামীকে। তার কাছে জানতে পারে ইউসাং নাকি হারিয়ে গিয়েছে। তবে এই লোকটার কথা সন্দেহজনক ছিল।
তাই তাকে গ্রেফতার করে জিজ্ঞাসা করার পর বেরিয়ে এসে সে নিজের মেয়েকে একটা অনাথ আশ্রমের সামনে রেখে এসেছিল। এটা শুনে দেহং সেই অনাথ আশ্রমে চলে আসে। দেখতে পায় ইউসাংয়ের মেয়ে অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করছে। এরপর সে জেলখানায় ফিরে এসে ইউসাংয়ের সাথে দেখা করে। তাকে বলে, তুমি কি বাসার খোঁজ রেখেছ? ইউসাং জানায় সে কয়েকবার ফোন করেছিল, কিন্তু কেউ কল রিসিভ করেনি। দেহং তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এখন থেকে আর কোনো ঝামেলা করো না। ছাড়া পাওয়ার পর তোমাকে একজন দায়িত্বশীল মা হতে হবে। এরপর আবারও মাও আর ইউসাংকে ৯ নম্বর সেলে পাঠানো হয়। সেদিন ছিল দেহংয়ের জন্মদিন। সেই উপলক্ষে সুস্বাদু খাবার রান্না করা হয়। দেখা যায় বেশ মজা করে তারা সেই খাবার উপভোগ করছে। ইউসাং বলে, অনেকদিন পর এত সুস্বাদু খাবার খেলাম। তারপর সময় পেরিয়ে ২ বছর অতিবাহিত হয়। কারাদণ্ড শেষ হওয়ায় মাও আর ইউসাংকে ছেড়ে দেওয়া হচ্ছিল। এই ২ বছরে যা উপার্জন হয়েছে সেটা একটি খামের মধ্যে করে তাদের হাতে তুলে দেওয়া হয়। দেহং তাদের পরামর্শ দেয় অবৈধ কাজে না জড়িয়ে ভালোভাবে জীবনযাপন করার। এরপর ইউসাং জানতে পারে তার স্বামী একটা অনাথ আশ্রমে তার মেয়েকে রেখে এসেছিল। এতে সে প্রচণ্ড রেগে গিয়ে বলে সে তার স্বামীকে মেরে ফেলবে। দেহং বলে, তোমার স্বামীও এখন জেল খাটছে, তাছাড়া এসব প্রতিশোধের চিন্তা বাদ দাও, ভালোভাবে কাজকর্ম করে তোমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসো। এই বলে সে চলে যায়। তখন ইউসাং মাওকে বলে, আমি এখন যাব আমার মেয়ের কাছে, তুমি কোথায় যাবে? মাও জানায় তার কোথাও যাওয়ার জায়গা নেই। ফিরে গিয়ে আগের মতোই চুরির কাজে লেগে পড়বে এবং আবারও হয়তো ধরা পড়ে জেল খাটতে হবে। এখানে স্মৃতি হিসেবে দুজনের একটা সেলফি তুলে নেয়। এরপর হুয়াং নামের সেই ছেলেটা মাওকে নিতে চলে আসে। ইউসাংকে বিদায় জানিয়ে মাও তার সাথে চলে যায়। এইদিকে ইউসাং চলে আসে সেই অনাথ আশ্রমে, কিন্তু সে ভেতরে প্রবেশ করে না, বাইরে থেকেই মেয়েকে দেখে চলে যায়। এরপর একটা কাজের সন্ধান করতে থাকে। অন্যদিকে হুয়াংরা একটা হোটেলে বসে খাবার খাচ্ছিল। মাও তাকে বলে সে আর বসের কাছে ফেরত যেতে চায় না। এটা শুনে হুয়াং রাগান্বিত হয়ে তার হাতে সিগারেট জ্বালিয়ে দেয়। এটা দেখার জন্য মাও তার সিদ্ধান্তে কতটা অটুট। দেখা যায় মাও একটুও সংকোচ বোধ করছে না। তখন হুয়াং দোকান থেকে একটা মোবাইল কিনে নিয়ে আসে। সেটা মাওকে দিয়ে বলে, তুমি এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাও, আমি বসকে কিছু একটা বুঝিয়ে দেব। এই বলে সে চলে যেতে থাকে। মাও তাকে আটকানোর চেষ্টা করে, কারণ বস যদি সত্যি জেনে ফেলে তাহলে হুয়াংকে অনেক মারবে। কিন্তু হুয়াং এসব পাত্তা না দিয়ে চলে যায়। এরপর মাও খুঁজতে থাকে একটা থাকার জায়গা, কিন্তু কথা বলতে না পারায় কোনো হোটেলেই জায়গা পায় না। কোনো উপায় না পেয়ে পার্কিংয়ে একটা গাড়ির লক কৌশলে খুলে ফেলে। এরপর সেটার ভিতরে ঢুকে কোনো রকমে রাত পার করে। সকালে ঘুম ভাঙতেই দেখে দুজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। তারা মাওকে ধরে রাখে এবং সে জেলখানায় যত টাকা উপার্জন করেছিল সেই সব টাকা জোর করে নিয়ে চলে যায়। মাও শুধু কান্না করতে থাকে, সে কিছু বলার মতো সাহস পাচ্ছিল না। অন্যদিকে ইউসাং একটা হোটেলে ক্লিনার হিসেবে কাজ পায়। এর পাশাপাশি একটা ছোট্ট রুমের থাকার ব্যবস্থাও হয়। সারাদিন এই হোটেলে কাজ করে অল্প পরিমাণ টাকা পেত। এভাবেই দিন পার হচ্ছিল তার। একদিন হোটেলের এক গেস্ট কমপ্লেন করে তার দামি ঘড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ইউসাং তার রুম পরিষ্কার করায় তার উপরই সন্দেহ করা হয়। এরপর ম্যানেজার ইউসাংয়ের জিনিসপত্র তল্লাশি করতে থাকে। সেখানে জেলখানার কাগজপত্র দেখে তারা ধরে নেয় যেহেতু সে আগে অপরাধী ছিল, তাই সেই হয়তো ঘড়িটা চুরি করেছে। এই ভেবে তারা তাকে অনেক অপমান করে এবং ঘড়িটা ফেরত দেওয়ার জন্য জেরা করতে থাকে। এমন সময় সেই লোকটার বাড়ি থেকে ফোন আসে সে আসলে ঘড়িটা বাড়িতেই ফেলে এসেছে। নিজেদের ভুল বুঝতে পেরে তারা চলে যাচ্ছিল, কিন্তু ইউসাং রাগান্বিত বয়ে তাদের দিয়ে সরি বলায়। এর ফলে তার সেই চাকরিটাও চলে যায়। এরপর সে আবারও চাকরি খুঁজতে থাকে। একদিন একটি ট্রেন স্টেশনে এসে দেখতে পায় মাও সেখানে বসে ভিক্ষা করছে। তাকে দেখে তার খুব মায়া হয়। সে তার পাশে গিয়ে বসে পড়ে এবং বলে, এসব কি করছ? মাও বলে, তার থাকার জায়গা নেই, জমানো টাকাগুলো চুরি হয়ে গেছে, এরপর থেকে এখানেই ভিক্ষা করে বেড়াচ্ছে। ইউসাং বলে, আমি একটা সস্তা বাসার খোঁজ পেয়েছি, দুজন ভাগাভাগি করে সেখানে থাকতে পারব। এরপর তারা সেই বাসা ভাড়া নিতে যায়। দেখা যায় সেটা খুব ছোট্ট একটা ঘর, একদম নোংরা, আর ঘুমানোর মতো খাটও নেই। তবে যেহেতু সস্তায় পাওয়া যাচ্ছে তাই তারা ভাড়া নিয়ে নেয়। ইউসাংয়ের কাছে তখন টাকা ছিল না, তাই মাও নিজের পকেট থেকে অগ্রিম 1 মাসের ভাড়া দিয়ে দেয়। তারপর থেকে দুজন অক্লান্ত পরিশ্রম করতে থাকে।
বিভিন্ন ছোটখাটো কাজ যেমন ভাঙাচোরা জিনিস বিক্রি করা, মাছ বাজারে কাজ করা এসব করেই দিন পার করছিল। একদিন ইউসাং মাওকে নিয়ে সরকারি হাসপাতালে যায়। ডাক্তার জিজ্ঞেস করে, মাওয়ের ঠোঁট এমন ফোলা কেন? ইউসাং বলে, একটা নতুন কোম্পানির প্রোডাক্ট টেস্ট করতে দিয়েছিল। এর বিনিময়ে তারা কিছু টাকা পেয়েছে, তবে প্রোডাক্টটা ছিল নকল, তাই এই অবস্থা। সব শুনে ডাক্তার তাকে ওষুধ লিখে দেয়। এরপর তারা দুজন একটা জায়গায় বসে গল্প করছিল। আসলে এভাবে ছোটখাটো কাজ করে খুব বেশি আয় হচ্ছিল না, তাই ইউসাং বেশ হতাশ ছিল, কারণ টাকা জমিয়ে তার মেয়েকে ফিরিয়ে আনতে হবে। পরদিন পুলিশের ড্রেস পরে দুজন একটা জায়গায় চলে আসে। তারা হুপিং নামে সেই মেয়েটার বাসার খোঁজ করছিল। অনেক খোঁজাখুঁজির পর সেই বাসাটা খুঁজে পায়। ভেতরে গিয়ে দেখে হুপিংয়ের দাদি প্রচণ্ড অসুস্থ হয়ে আছে এবং তাদের আর্থিক অবস্থাও খুব একটা ভালো না। অথচ হুপিং জেলখানায় মিথ্যে বলে বেড়াত তার পরিবারের অনেক ধন সম্পদ আছে। তাই পুলিশ সেজে তাদের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিতে এসেছিল ইউসাংরা। কিন্তু এখানে এসে আসল পরিস্থিতি দেখে তাদের মন পাল্টে যায়। তাদের দেখে মাওয়ের খুব মায়া হয়। সে ইউসাংকে বলে, আমাদের উচিত কিছু টাকা দিয়ে তাদের সাহায্য করা। তাই মাও নিজের পকেট থেকেই তাদের টাকা দিয়ে দেয়। ইউসাং প্রথমে সেই টাকা থেকে অর্ধেক লুকিয়ে নিজের কাছে রাখে। তবে একটু পরেই তার মনে হয় কাজটা ভালো হচ্ছে না, তাই আবার গিয়ে পুরো টাকাই সেই দাদির হাতে দিয়ে দেয়। এরপর তারা আবার শহরে ফিরে আসে এবং রাস্তার মাঝে লোক জড়ো করে একটা নতুন জুসের প্রোডাক্টের বিজ্ঞাপন করতে থাকে। আকর্ষণীয়ভাবে বিজ্ঞাপন উপস্থাপন করলে সেই প্রোডাক্টের বিক্রিও ভালো হয়। বিজ্ঞাপন শেষ করে তারা বসের কাছে যায় টাকা নিতে। ইউসাংয়ের টাকা দিলেও সেই লোকটা জানায় মাও বিজ্ঞাপনের সময় কথা বলেনি, তাই তাকে টাকা দেওয়া হবে না। তবে সেই ইউসাংকে একটা বাজে প্রস্তাব দেয়, যদি ইউসাং রাজি হয় তাহলে মাও টাকা পাবে। মাওয়ের কথা ভেবে ইউসাং রাজি হয়। মাওকে বাইরে পাঠিয়ে দিয়ে সে লোকটার রুমে প্রবেশ করে। এটা দেখে মাও রাগে ফেটে পড়ে। সে লোকটাকে মারধর করে। দুজন মিলে লোকটাকে মেরে সেখান থেকে পালিয়ে আসে। অনেক দৌড়ঝাঁপ করে তারা খুব ক্লান্ত হয়ে যায়। হঠাৎ ইউসাং মাওকে বকা শুরু করে, কারণ সে তার ভাগের টাকা তো আনতেই পারেনি, উল্টো নিজের টাকাও সেখানে ফেলে এসেছে। তার এমন রাগান্বিত কথা শুনে মাও অভিমান করে চলে যায়। এরপর ইউসাং কোনোরকমই বাসায় এসে ফ্রেশ হয়। বাইরে তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। মাও এই বৃষ্টিতে কোথায় আছে, কি করছে, এই নিয়ে তার খুব টেনশন হয়। এরপর সে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়ে তাকে খুঁজতে। দেখতে পায় মাও একটা দোকান থেকে কিছু কিনছে। ইউসাং গিয়ে তার মাথায় ছাতা ধরে। তারপর দুজন বাসায় চলে আসে। মাও আসলে চলে যায়নি, সে ইউসাংয়ের জন্য ড্রিঙ্কস আর সিগারেট কিনতে গিয়েছিল। এতে ইউসাং খুব খুশি হয়। মাও তাকে বড় বোনের মতো দেখে, তাই বেশিক্ষণ অভিমান করে থাকতে পারে না। পরদিন থেকে তারা একটা রেল স্টেশনে গিয়ে ভিক্ষা করে। তখন এক মেয়ে এসে মাওকে চিনে ফেলে। গতবার সে আরেক স্টেশনে মাওকে টাকা দিয়েছিল। আজকে আবার দেখে বুঝতে পারে মাও আসলে নকল ভিক্ষুক, তাই সে মাওয়ের সাথে ঝগড়া বাঁধায়। তখন ইউসাং তাকে বাধা দিতে এলে মারামারি শুরু হয়। এরপর থানা থেকে দেহংকে ফোন করা হয়। সে দ্রুত চলে আসে এবং দেখতে পায় মাওদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাথে ওই মেয়েটাও ছিল, তার নাম জিও। দেহং তাদের ছাড়িয়ে নিয়ে আসে। এরপর ইউসাংয়ের কাছে জানতে চায় তারা এখানে কি করছে। ইউসাং বলে, ছোটখাটো কাজ করে কোনো রকমই জীবন চালাচ্ছি। এটা শুনে দেহং কিছু টাকা দেয়। সে আসলে ঠিক করেছে, তাদের কাজের ব্যবস্থা করে দেবে। এরপর ইউসাং জিওকে তাদের বাসায় নিয়ে আসে এবং জানতে পারে জিও কয়েক মাস জেল খেটে বেরোয়েছে। তার অপরাধ ছিল সে অবৈধ জিনিসপত্র বিক্রি করত। বর্তমানে কোনো রকমে একটা কাজ জোগাড় করে জীবনযাপন করছে। মানে তিনজনের জীবনই প্রায় একই রকম। তবে ইউসাংয়ের একটা লক্ষ্য আছে, তার মেয়েকে অনাথ আশ্রম থেকে ফিরিয়ে আনা। পরদিন দেহং পরিস্থিতি দেখার জন্য তাদের বাসায় আসে। কথা বলার সময় ওই নকল পুলিশের ড্রেসটা সে দেখে ফেলে এবং খুব রেগে যায়। ইউসাং তাকে সব বুঝিয়ে বললে সে চলে যায় হুপিংয়ের বাসায়। বৃদ্ধা দাদির কাছে জানতে পারে দুজন মেয়ে অফিসার তাকে টাকা দিয়ে গিয়েছে। এটা শুনে সে বুঝতে পারে ইউসাংরা খারাপ কিছু করেনি। এরপর সে তার স্বামীকে নিয়ে একটা তালা বানানোর ফ্যাক্টরিতে যায় মাওদের একটা কাজের ব্যবস্থা করার জন্য। ম্যানেজারের কাছে কথা বলে, কিন্তু ম্যানেজার বলে তারা দুজন জেল ফেরত আসামি। এটা জানাজানি হলে কোম্পানির ইমেজ খারাপ হয়ে যাবে। দেহংয়ের স্বামী ছিল এই কোম্পানির লয়ার। সে রিকোয়েস্ট করলে ম্যানেজার রাজি হয়। এরপর দেখা যায় ইউসাং একটা শপিং মলে সেই কোম্পানির তালার বিজ্ঞাপন করছে। প্রথমে সে মাওকে একটি সাধারণ তালা খুলে দেখাতে বলে। মাও কৌশলে খুব দ্রুত সেটা খুলে ফেলে। তখন ইউসাং বলে, সাধারণ তালা চোর এভাবেই খুলে ফেলতে পারে, কিন্তু আমাদের কোম্পানির তালা চাইলেও কেউ খুলতে পারবে না। দেখা যায় সত্যিই মাও সেই তালা খুলতে পারছে না। এটা দেখে মানুষজন সেই তালা কিনতে উপচে পড়ে। তাদের এমন ইন্টারেস্টিং উপস্থাপনার কারণে সাথে সাথেই সব তালা বিক্রি হয়ে যায়।
অবশেষে তারা একটা ভালো কাজ খুঁজে পায়। এই খুশিতে দেহং তার বাসায় ছোটখাটো একটা পার্টির আয়োজন করে। এখানে ইউসাং দেহং এবং তার স্বামীকে মন থেকে ধন্যবাদ জানায়, বলে তারা সাহায্য না করলে হয়তো তারা আবার বিপথে চলে যেত। আসলে দেহং নিজেও একজন অনাথ মেয়ে ছিল, তাকে এই লোকটাই দত্তক নিয়ে পড়াশোনা করিয়েছে। তাই যখন সে দেখল মাও তার মতোই একজন অনাথ, যে খারাপ মানুষের হাতে পড়ে অবৈধ কাজে জড়িয়ে গেছে, তখন থেকেই তার প্রতি তার মায়া জন্মায়। আর সে নিঃস্বার্থভাবে তাদের সাহায্য করে, যেন তারা ভালোভাবে জীবনযাপন করতে পারে। 1 মাস পর ইউসাং তাদের বেতন নিতে কোম্পানিতে আসে। ম্যানেজার তার পুরো টাকাই বুঝিয়ে দেয়। তাদের অভিনব পদ্ধতিতে কোম্পানির অনেক প্রফিট হচ্ছিল। তবে তারা সোশ্যাল মিডিয়াতেও প্রচার করতে চায়। এর জন্য ইউসাংদের একটি ভিডিও বানাতে বলে। ইউসাং ম্যানেজারের কথায় খুব খুশি হয়, কারণ এই কাজটা করলে তারা অনেক টাকা পাবে। কিন্তু বাসায় আসার পর মাও বলে সে এই কাজ করবে না, কারণ সে ক্যামেরাকে ভয় পায়। ইউসাং বলে, তোমার জীবনে টাকার গুরুত্ব না থাকলেও আমার খুব প্রয়োজন। আমার মেয়েটা অনাথাশ্রমে পড়ে থাকতে পারে না। মাও তখন নিজের ভাগের টাকা দিয়ে দেয়, তবুও সে ক্যামেরার সামনে যেতে রাজি হয় না। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়। ইউসাং তাকে একটু বেশি বকাঝকা করে ফেলে। এতে মাও খুব কষ্ট পেয়ে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর ইউসাং চলে আসে সেই অনাথাশ্রমে। এতদিন তার মেয়ে এখানে ছিল। সে ফি পরিশোধ করে মেয়েকে নিয়ে যেতে চায়, কিন্তু আশ্রমের মালকিন বলে তার মেয়েকে একটি দম্পতি অ্যাডপ্ট করার সিদ্ধান্ত নিয়েছে। তারা তাকে বিদেশে ভালো স্কুলে পড়াশোনা করাবে। ইউসাং প্রথমে রাজি হতে চায় না। তখন সেই মহিলা বলে, তোমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করো, তাহলে সিদ্ধান্ত নিতে সহজ হবে। ইউসাং কান্না করতে করতে চলে আসে এবং একটি উঁচু টাওয়ারের ওপর উঠে ভাবতে থাকে সে কি করবে। ঠিক তখন মাও দৌড়ে এসে ইশারার মাধ্যমে তাকে ডাকতে থাকে। সেভাবে ইউসাং জীবন শেষ করতে উপরে উঠেছে, কিন্তু ইউসাং তার ইশারা দেখতে পায় না। তখন মাও হঠাৎ চিৎকার করে তাকে ডাক দেয়। এটা দেখে ইউসাং একদম হতবাক হয়ে যায়। এরপর সে নিচে এসে মাওয়ের এই রহস্য জানতে চায়। এতদিন মাও বোবা হওয়ার অভিনয় করছিল, কারণ ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছিল কথা না বলে থাকতে। কারণ চুরি করে ধরা পড়লে বোবা মানুষদের শাস্তি একটু কম হয়। তাই মাও ছোটবেলায় যখনই কথা বলতো, তখন সেই বস তার মুখে গরম পানি ঢেলে দিত। এভাবে করতে করতে মাও একদম কথা বলা ভুলে যায়। সেই ইশারার মাধ্যমেই কথা বলতে অভ্যস্ত হয়ে ওঠে। এই করুণ গল্পটা শুনে ইউসাং তাকে জড়িয়ে ধরে। এরপর ইউসাং নিজের গল্পটা বলে। সে আগে এই রাস্তা দিয়েই তার বাসায় যেত। একদিন সে নিজের জীবন শেষ করার জন্য উপরে উঠেছিল। তখন তার মেয়ে ঠিক মাওয়ের মতো করেই ডাক দিতে শুরু করে। এরপর সে নিচে নেমে যায়। তারপর থেকে যখনই তার মন খারাপ হতো, এই টাওয়ারের উপরে উঠে দাঁড়িয়ে থাকত। সবকিছু শুনে মাও সেই বিজ্ঞাপনের ভিডিওটা করতে রাজি হয়। এরপর তারা একটি অ্যাপার্টমেন্টে চলে আসে। ইউসাং ভিডিওতে দেখায় সাধারণ কোম্পানির বাসাবাড়ির তালা খুব সহজেই খোলা যায়। এভাবে উপস্থাপন করে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে। সেই ভিডিওটা দেখে ফেলে মাওয়ের সেই বস এবং হুয়াংকে মারধর করতে থাকে, কারণ হুয়াং তাকে বলেছিল মাওয়ের শাস্তি বাড়ানো হয়েছে, সে নাকি এখনও জেলে আছে। এদিকে মাও আর ইউসাং সেই ম্যানেজারের কাছ থেকে টাকা নিয়ে বের হয়। দেখতে পায় হুয়াং রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। তাকে দেখে মাও তার দিকে দৌড়ে যায়। তখন হুয়াং রাগান্বিত হয়ে বলে, তুমি দূরে চলে গেলে না কেন? বস তোমাকে দেখে ফেলেছে। এটা শুনে মাও অঝরে কান্না করতে থাকে। সে ইউসাংকে বলে, এর জন্যই আমি ভিডিও করতে চাইনি, আমাকে ফিরে যেতে হবে, না হলে হুয়াংকে বাঁচতে দেবে না। যাওয়ার আগে এটাও বলে, তুমি আমাকে খুঁজতে এসো না, এটাই আমার ভাগ্য। কিন্তু ইউসাং তাকে এভাবে ছেড়ে দিতে পারে না। সেই দেহংকে বিষয়টা জানায়। দেহং খোঁজ নিয়ে জানতে পারে মাওয়ের বস আসলে খুব চালাক একজন মানুষ। সে মাওদের দিয়ে চুরি ডাকাতি করালেও তার বিরুদ্ধে কোনো প্রমাণ রাখে না, তাই তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করা সম্ভব হয়নি। এটা শুনে ইউসাং কান্না শুরু করে এবং নিজেকে দোষী মনে করতে থাকে। যদি আমি ভিডিওটা না করতাম তাহলে এমনটা হতো না। এরপর সে দেহংকে বলে, প্রমাণের অভাবে কি মাও সারা জীবন সেই নরকে বসবাস করবে? দেহং শান্তভাবে বলে, আইনের বাইরে গিয়ে আমি কিছু করতে পারবো না। কিন্তু ইউসাং থেমে থাকে না। সে জিওর সাহায্য নিয়ে একাই মাওকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর তার ঠিকানা পেয়ে যায়। সেটা ছিল একটা ফিউনারাল হোমের আড়ালে। সেই বৃদ্ধ লোকটা চুরি ডাকাতির সিন্ডিকেট চালাত। এখানে ইউসাংকে আসতে দেখে হুয়াং রেগে যায়। ইউসাং তাকে শান্ত করে। এরপর সে তাকে নিয়ে যায় বসের কাছে। ইউসাং অনেকগুলো টাকা দেখিয়ে বলে, আমাদের দুজনের সব জমানো টাকা এখানে আছে,
এগুলোর বিনিময়ে মাওকে ছেড়ে দিন। কিন্তু সেই লোকটা বলে, মাও যদি তোমার সাথে যেতে চায় তাহলে ওকে নিয়ে যেতে পারো। মাও জানায় সে ইউসাংয়ের সাথে যেতে চায়। এটা শুনে বস একটা পাথর দিয়ে তার হাতে আঘাত করে। এটা নাকি তাদের নিয়ম, চুরিবিদ্যা ছেড়ে যেতে হলে হাত ভেঙে যেতে হবে। ইউসাং এমন অমানবিক কাজ দেখে একদম নির্বাক হয়ে বসে পড়ে। তার মনে পড়তে থাকে দুজনের একসাথে কাটানো জীবন সংগ্রামের দিনগুলো। এরপর সে প্রচণ্ড রেগে গিয়ে সেই পাথরটা দিয়ে বসের মাথায় আঘাত করে। পুলিশ এসে ইউসাংকে গ্রেপ্তার করে নিয়ে যায়। মাও আর বসকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর পেয়ে দেহং চলে আসে। ডাক্তার বলে বসের জীবন বাঁচাতে হলে রক্ত প্রয়োজন, কিন্তু তার ব্লাড গ্রুপ খুব বিরল। তবে জেলখানায় একজন কয়েদি আছে যার সাথে বসের ব্লাড ম্যাচ করবে, আর সেই কয়েদি হচ্ছে হুপিং। কিন্তু হুপিং রক্ত দিতে চায় না, সে ইউসাংকে সাহায্য করতে রাজি নয়। এখন যদি বস মারা যায় তাহলে সেটা হবে মার্ডার কেস, আর বেঁচে গেলে ইউসাংয়ের শাস্তি কম হবে। দেহং ভিডিও কলে হুপিংকে তার দাদির সাথে কথা বলিয়ে দেয়। হুপিং জানতে পারে ইউসাং আর মাও তার বাসায় গিয়ে টাকা দিয়ে এসেছে। তার দাদি বলে, যদি সুযোগ পাও তাহলে ওই মেয়েগুলোর সাহায্য করো। দাদির কথায় ইমোশনাল হয়ে হুপিং রক্ত দিতে রাজি হয়। এরপর ঘটনাপ্রবাহ 2 বছর সামনে এগিয়ে যায়। ইউসাং তার শাস্তি ভোগ করে জেল থেকে বের হয়। মাও তাকে নিয়ে একটা জায়গায় যায়, সেখানে একটা ওয়েলকাম সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়েছিল ইউসাংয়ের মেয়ে। আসলে মাও পুলিশকে সব তথ্য দিয়েছিল সেই বসের বিরুদ্ধে। এর ফলে সে সরকারের কাছ থেকে অনেক টাকা পায়। সেই টাকা দিয়ে ইউসাংয়ের মেয়েকে অনাথাশ্রম থেকে নিয়ে আসে এবং তার কানের চিকিৎসাও করিয়ে দেয়। মেয়েকে দেখে ইউসাং ইমোশনাল হয়ে পড়ে। মেয়েটা এখনও পুরোপুরি কথা বলতে শেখেনি। ইউসাং বলে, আমি তোমাকে ধীরে ধীরে কথা বলা শিখিয়ে দেব। এরপর সে তার মেয়ের হাত ধরে নিয়ে আসে একটা গ্যারেজে। সেখানে হুপিংকে দেখতে পায়। ইউসাং তাকে ধন্যবাদ জানায় রক্ত দিয়ে সাহায্য করার জন্য। তারপর সেখানে আসে দেহং এবং জিও। তারা ইউসাংকে জড়িয়ে ধরে। এই গ্যারেজটা তারা সবাই মিলে চালু করেছে। এখন থেকে কেউ আর অবৈধ কাজে জড়িত হবে না। শেষে দেখা যায় তারা সবাই তাদের অতীতের ভুলের জন্য এবং উজ্জ্বল ভবিষ্যতের আশায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে।